হ্যালো স্টুডেন্টস, আমি অনিমেষ। আজ এইচএস 2018 ফিজিক্সের এমসিকিউ কোয়েশ্চেনগুলো ডিটেলসে ডিসকাস করব। তো এর আগের দিন আমরা 2019-এর কোয়েশ্চেন পেপার ডিসকাস করেছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখো, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যারা জানো না ওদেরকে বলে দিই, আমাদের এটা এইচএস প্রিভিয়াস ইয়ার পেপার সিরিজ চলছে, যেখানে আমরা কন্টিনিউয়াসলি অনেকগুলো ভিডিও যেখানে আমি বানাবো, যেটা পুরোপুরি প্রিভিয়াস ইয়ার বেসড হবে। তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ারে যে কনসেপ্টগুলো, সেগুলো কিন্তু জানা খুবই ইম্পর্ট্যান্ট। ওগুলো বারবার রিপিট হতে থাকে, কনসেপ্টগুলো বারবার রিপিট হতে থাকে। তো আমরা ওই কনসেপ্টগুলোকে ধরার চেষ্টা করছি যেগুলো বারবার রিপিট হয়। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। তো তোমরা সবাই গস ল সম্বন্ধে পরিচিত। তো গস লতে আমরা কি জেনেছি, যে একটা বদ্ধ এরিয়ার মধ্যে, বদ্ধ ক্ষেত্রফলের মধ্যে যদি ধরো একটা প্লাস কিউ চার্জ থাকে, তো তার জন্য ফাই এর ভ্যালু কি হয়? ফাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাস্ক। তো ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসা নট হয়। তো কিউ বাই এপসা নট হয়। তো এখানে কি বলছে, যে একটি ঘনকের ভেতরে একটি প্লাস কিউ আধানকে রাখা হয়েছে। তো ঘনক মানে তোমরা জানো, তো এরকম ধরো একটা ঘনক, 6টা তল হয়। তো এর মধ্যে আমি যদি প্লাস কিউ চার্জকে রাখি, তো যতটাই তল হোক না কেন, টোটাল ফ্লাস্ক কিন্তু কি হবে? ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসা নট। তো এখানে বলেছে যে 6টি তলে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্ক। তো মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্কের জন্য কিন্তু এটা কি হয়ে গেল? কিউ বাই এপসা নট হয়ে গেল। কিন্তু যদি বলতো প্রত্যেকটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্ক, তখন কিন্তু অ্যান্সারটা কি হয়ে যেত? তখন কিন্তু কিউ বাই এপসা নটকে আমরা 1/6 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, তখন কিউ বাই 6 এপসা হয়ে যেত। কিন্তু এই কেসে আমাদের অ্যান্সার হবে কিউ বাই এপসা নট। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ, কিউ বাই এপসা নট। এরা পুরোপুরি গস ল বেসড কোয়েশ্চেন। আমি আশা করব তোমরা গস ল পড়েছ। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাই। এখানে দেখো কি বলছে, কিউ আধান এবং সি ধারক বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে একটি বড় কণা হয়েছে। তো অনেকগুলো এরকম ছোট ছোট কণা আছে সমান ব্যাসার্ধের, তো সেগুলো মিলে একটি বড় জলকণাতে পরিণত হচ্ছে, বড় জলকণাতে পরিণত হচ্ছে। তো মোট আধান কি হবে? দেখো কিউ আধান, প্রত্যেকটার আধান যদি কিউ হয়, তো এখানে 64টা জলের আধান আছে। তো সেই জন্য মোট আধান ধরলাম আমি কিউ ড্যাস্ট। তো কিউ ড্যাস্ট হয়ে যাবে 64 কিউব, 64 কিউ হয়ে যাবে। তো একটা তো আমি 64 কিউ পেয়ে গেলাম। তো 64 কিউ দেখো এখানে দুটো অপশানে আছে, এখানেও আছে, এখানেও আছে। তো আমাদের কি বের করতে হবে? ক্যাপাসিটেন্স বা ধারকত্ব বের করতে হবে। তো ধারকত্বের একটা আমরা ফর্মুলা সিজিএস এ জানি, যে কি হয়, সি ইকুয়ালস টু কি হয়? আর হয়। তো গোলকের ক্ষেত্রে সিজিএস এ সি ইকুয়ালস টু কিন্তু আর হয়। তো এই জিনিসটা কিন্তু আমরা প্রয়োগ করব। দেখো ছোট ছোট কণাগুলো মিলে, কটা কণা? 64টি কণা মিলে একটা বড় গোলক তৈরি হচ্ছে। তো এর ব্যাসার্ধ যদি আমি ক্যাপিটাল আর ধরে নিই, আর এগুলোর ব্যাসার্ধ যদি স্মল আর ধরে নিই, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, যে এদের আয়তন, টোটাল আয়তন আর এদের টোটাল আয়তন সমান হবে। তো আমি এখান থেকে বলতে পারি যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু 64 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তো এখানে 4/3 পাই, 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখান থেকে আর কিউ এর যে, আর এর যে ভ্যালু পাবো ক্যাপিটাল আর ইকুয়ালস টু 4 স্মল আর।
ক্যাপিটাল আর ইকুয়ালস টু কি পেলাম 4 স্মল আর। তো আমরা সিজিএস এ জানি সি ইকুয়ালস টু আর হয়, তো আমি এখানে বড়টার যদি ক্যাপাসিটেন্স সি ড্যাশ ধরি তাহলে ছোটটার ক্যাপাসিটেন্স আমরা পেয়ে যাবো যে ছোট আর আর এর ক্ষেত্রে সি ইকুয়ালস টু আর হবে। তো বড়র ক্ষেত্রে যদি ক্যাপাসিটেন্স সি ড্যাশ বের করতে চাই তো সেটা ক্যাপিটাল আর এর সমান হবে, তাই না? ছোটোর ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটার ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু আর ধরি তাহলে সি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল আর হবে। আবার ক্যাপিটাল আর ইকুয়ালস টু আমরা 4 স্মল আর প্রুভ করেছি, তাই না? ক্যাপিটাল আর ইকুয়ালস টু 4 স্মল আর প্রুভ করেছি। এবার 4 স্মল আর আর এর কেসে কি হচ্ছে আর ইকুয়ালস টু সি, তো এখান থেকে আমি কি লিখতে পারি 4 সি। তো আমাদের সি ড্যাশ ইকুয়ালস টু কিন্তু 4 সি চলে এলো। তো এখান থেকে আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম 4 সি হিসেবে। তো আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তো আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে সিজিএস ইউনিটে ক্যাপিটাল সি মানে ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কী হয়, ব্যাসার্ধের সমান হয় আর গোলকের ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখবে। তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলেছে কোনো বৈদ্যুতিক বাল্বের তড়িৎ প্রবাহ 0.5% হ্রাস করা হয়েছে, বাল্বের ক্ষমতা কত হ্রাস পাবে? যদিও তোমাদের কিন্তু ক্ষমতা চ্যাপ্টারটা কিন্তু এবারে সিলেবাস থেকে উঠিয়ে দিয়েছে, তবুও আমি এই অঙ্কটা করিয়ে দিচ্ছি। তোমরা পি ইকুয়ালস টু জানো, পি ইকুয়ালস টু জানো ভি ইন্টু আই হয়, বা এখান থেকে লেখা যায়, এখান থেকে আরও কিছু ফর্মুলা লেখা, যেহেতু আমরা ভি ইকুয়ালস টু আই আর জানি, তো আই আর ইন্টু আই ইকুয়ালস টু কী হয়ে যায় আই স্কোয়ার আর। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আর হচ্ছে কনস্ট্যান্ট, তো আমি বলতে পারি যে পি ভ্যারাইজেজ আই স্কোয়ার, এটা বলতে পারি। তো এখান থেকে আমি লিখতেই পারি যে পি টু বাই পি ওয়ান ইকুয়ালস টু আই টু বাই আই ওয়ান এর হোল স্কোয়ার। এবার আমাকে এখানে বলে দিয়েছে যে 0.5% হ্রাস পেয়েছে কি প্রবাহ মাত্রা। তো আমি একটাকে যদি 100 ধরি, 100 ধরি, তো আরেকটাকে কিন্তু 99.5 ধরতে হবে, 99.5 এর হোল স্কোয়ার। তো আমি পয়েন্ট যদি উঠিয়ে দিই তাহলে এখানে একটা নিচে 0 পড়ে যাবে। তো এখানে আমি কাটাকাটি করছি, দেখো, তো 200, তো এখানে কত হয়ে যাবে 199, তো 199/200 এর হোল স্কোয়ার, তাই না? তো এটার ভ্যালু আমরা কত পাই 39601 ডিভাইডেড বাই 4, 1 2 3 4 চারটে 0। তো আমাদের বের করতে হবে যে এই 1 থেকে 2-তে মানে P1 থেকে P2-তে পাওয়ারটা কতটা চেঞ্জ হচ্ছে। তো ওই চেঞ্জটা দেখো, তোমরা বের করে দেখো, দেখতে পারো যে 1% চেঞ্জ হবে। কি করে করবে না 40,000 মাইনাস 39,601 বাই 40,000 ইন্টু 100। তো এটা করে 0.99% আসবে, তো যেটা অলমোস্ট ইকুয়ালস টু 1%। তো কি হবে 1% হ্রাস পাবে। তো অপশন নাম্বার সি কারেক্ট হয়ে যাবে, 1% হ্রাস পাবে। অপশন নাম্বার সি is the correct answer to this question. Move to next question. দেখো এখানে কি বলেছে, দণ্ডচুম্বক দুটো নেওয়া হয়েছে যেটাকে প্রান্ত দুটো পরস্পরের সাথে সমকোণে রাখা হয়েছে। তো আমি এরকম ড্র করতে পারি, তো এরকম। তো একটা যদি নর্থ মেরু এদিকে হয় তো সাউথ মেরু এদিকে হবে, সেরকম ভাবে এটা নর্থ মেরু সেকেন্ডটার যদি এদিকে হয় সাউথ মেরু এদিকে হবে, তাই না? তো এখানে দেখো প্রত্যেকটার লেন্থ যদি আমি ক্যাপিটাল এল ধরি,
আর মেরু শক্তি যদি এম হয় তাহলে মেরু শক্তি যদি স্মল এম হয় তাহলে ক্যাপিটাল এম ইকুয়ালস টু আমি বলতে পারি যে এম ইন্টু এল, ক্যাপিটাল এম ইকুয়ালস টু এম ইন্টু এল। এবার এখানে কার্যকরী দৈর্ঘ্য কত বের হবে? দেখো এটা সমকোণে আছে, তো একটা প্রত্যেকটা যদি এল হয়, কার্যকরী দৈর্ঘ্য আমি এল বলতে পারি স্মল এল ইকুয়ালস টু কী হবে, রুট এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এখান থেকে হবে রুট টু এল। তো কার্যকরী দৈর্ঘ্য পেয়ে গেছি, মেরু শক্তি আমার জানা আছে যে প্রত্যেকটার এম। তো আমি এখান থেকে বলতে পারি যে আমরা টোটাল যেটা পাচ্ছি এম ইন্টু রুট টু এল, তাই না? তো এই চুম্বকের মেরু শক্তি মানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম ইন্টু রুট টু এল, সরি মেরু শক্তি নয়, আমরা এখানে কি পাচ্ছি, চৌম্বক ভ্রামক, সংস্থাটির ভ্রামক। তো সংস্থাটির ভ্রামক এম ড্যাশ, ক্যাপিটাল এম ড্যাশ বলতে পারো। তো রুট টু এম ইন্টু রুট টু ইন্টু এল এসছে। আবার একটু আগে আমরা পড়েছি যে এম ইন্টু এল, স্মল এম ইন্টু এল ইকুয়ালস টু কী হয়, ক্যাপিটাল এম হয়। তো এখান থেকে আমি লিখতে পারি যে রুট টু ইন্টু ক্যাপিটাল এম, তাহলে এম ড্যাশ ইকুয়ালস টু রুট টু ইন্টু ক্যাপিটাল এম। তো এটা আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো রুট টু ইন্টু ক্যাপিটাল এম, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য correct answer for this question. Let's move to the next question. তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে আমাদের যে ই ভেক্টরটা আছে, তড়িৎ ক্ষেত্র ভেক্টর, তো এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে ই ভেক্টর ইকুয়ালস টু ই জে ক্যাপ। এবার আমরা জানি যে কোন দিকে ফোর্স কাজ করে তার একটা ইকুয়েশন আছে। তো এফ ইকুয়ালস টু কি হয়, এফ ইকুয়ালস টু কিউ ডট ই ভেক্টর। তো এখানে আমরা জানি যে এখানে ইলেকট্রনের কথা বলেছে, ইলেকট্রন ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন। তো সেই জন্য আমরা কিউ এর জায়গায় কি বসাবো, মাইনাস ই বসিয়ে দেবো। আর ই এর জায়গায় কি বসাবো, ই ভেক্টরের জায়গায় ই ইন্টু জে বসাবো। তাহলে ই ইন্টু জে ক্যাপ। তো আমরা এখানে কি পেয়ে গেলাম, ই ক্যাপিটাল ই মাইনাস জে ক্যাপ। তো এর যে ডাইরেকশনটা পেলাম এফ ভেক্টরের যে ডাইরেকশনটা পেলাম ওটা কি পাচ্ছি, মাইনাস জে ডাইরেকশানে। মাইনাস জে ডাইরেকশন মানে বুঝতে পারছো যে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশানে পাচ্ছি। তো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আমাদের কোথায় আছে, অপশান ডিতে আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাই। দেখো বলেছে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র কি হয়, পরস্পরের লম্ব ও বিপরীত দশায়, পরস্পর সমান্তরাল ও বিপরীত দশায়, পরস্পর লম্ব একই দশায়, পরস্পর সমান্তরাল ও একই দশায়। তো দেখো আমরা জানি ই এর ইকুয়েশন কি হয়, ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর বি ইকুয়ালস টু কি হয়, বি নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে আমরা এই দুটো ইকুয়েশন কিন্তু পড়েছি। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে দুটো তরঙ্গের ইকুয়েশন। তো এখান থেকে দশা পার্থক্য বের করতে হলে তো এইগুলোকে বলা হয় দশা, যে ওমেগা টি মাইনাস কে এক্স আর এখানেও ওমেগা টি মাইনাস কে এক্স। তো এগুলো হচ্ছে দশা। তো এই দুটোকে মাইনাস করলে আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি। তো তাই এখানে ফাই মানে দশা পার্থক্য কি হবে, ফাই মানে এখানে আমি বলতে পারি যে ফাই ওয়ান মাইনাস ফাই টু। তো দুটো কিন্তু সেম, তো তাই জন্য এখানে কি চলে আসবে, জিরো চলে আসবে, জিরো। তো এখানে দশা পার্থক্য কিন্তু জিরো চলে আসছে। আর আমরা জানি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি হয়, ই ভেক্টর আর বি ভেক্টর এগুলো কি হয়, পরস্পরের সাথে লম্ব হয়। তো সেই জন্য আমি বলতে পারি যে আমাদের অপশান সি কারেক্ট হয়ে যাবে, অপশান সি কারেক্ট হয়ে যাবে, পরস্পরের সাথে লম্ব এবং একই দশায় থাকে। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন।
কোয়েশ্চেন নাম্বার 7। তো কোয়েশ্চেন নাম্বার 7 এটা এসি চ্যাপ্টারের অংশ। তো এসিতে আমরা ডায়নামো পড়েছি, ডায়নামোর কার্যপদ্ধতি। ওখানে আমরা দেখো এসি যে তড়িৎচালক বল পেয়েছিলাম, তো তড়িৎচালক বলে ওখানে ডায়নামোতে যে তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল বা ইনডিউসড ইএমএফ এর যে ইকুয়েশন পেয়েছিলাম, ওটা কি ছিল? ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি প্লাস আলফা। তো এখানে এই যে ই নট ইকুয়ালস টু কী ছিল জানো? ই নট ইকুয়ালস টু ছিল ওমেগা বি এ এন। তো এখান থেকে আমি বলতে পারি যে ইকুয়েশনটা হয়ে গেল আমার ই ইকুয়ালস টু ওমেগা বি এ এন সাইন ওমেগা টি প্লাস আলফা। তো এখান থেকে আমরা স্পষ্টই বলতে পারি যে ই ভ্যারাইজেজ ওমেগা। তো ওমেগা জানো, ওমেগা কি? কৌণিক কম্পাঙ্ক বলতে পারো, বা এখানে ডায়নামোর ঘূর্ণন বেগ। কৌণিক কি বলতে পারো? কৌণিক বেগ। তো এখানে ঘূর্ণন বেগ যদি দ্বিগুণ করা হয়, দেখো দ্বিগুণ করা হয় তাহলে কি হবে? এটা যদি দ্বিগুণ করা হয় তাহলে ইও তো দ্বিগুণ হবে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে তুমি সমীকরণ থেকে সহজেই বুঝতে পারছো। তো সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্বিগুণ হয়। অপশন এ, দ্বিগুণ হয়। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনে বলছে যে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500। তো ট্রান্সফরমারের ব্যাপারে তোমরা সবাই জানো আশা করছি, যদি না জানো একটু বলে দিচ্ছি সংক্ষেপে। তো এই হচ্ছে কোরে কি থাকে? কোরে এখানে প্রাইমারি ওয়াইন্ডিং থাকে এরকম করে, আর একটা কি থাকে? সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে এরকম। তো এখানে প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা যদি আমি এনপি বলি, আর এখানকার পাক সংখ্যা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা যদি আমি এনএস বলি, এখানে ভোল্টেজটা যদি ভিপি হয় আর এখানে ভোল্টেজটা যদি ভিএস হয়, তাহলে দেখো আমরা একটা ফর্মুলা শিখেছি, বা যারা শেখনি এখানে দেখে নাও, যে এনপি বাই এনএস ইকুয়ালস টু কি হয়? ভিপি বাই ভিএস। তো এই ফর্মুলাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব। তো এখানে দেখো কি দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 500। তো এনপি ইকুয়ালস টু হচ্ছে 500। তারপরে কি দেওয়া আছে? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000। তো এনএস হচ্ছে 5000। তারপরে কি দেওয়া আছে? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। 50 হার্টজটা বাদ দাও, আমি পরের বলছি ওটা। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তো ভিপি হচ্ছে 20 ভোল্ট। তো আমাদের ভিএস বের করতে হবে। ভিএস ইকুয়ালস টু কত? তো এনপি এক্ষুনি আমরা পড়লাম যে এনপি বাই এনএস ইকুয়ালস টু ভিপি বাই ভিএস। তো এনপি কত? এখানে 500 বাই এনএস 5000 ইকুয়ালস টু ভিপি 20 বাই ভিএস। তো এটাকে সলিউশন করো। দেখো এখানে 0 0 0 0 ক্যান্সেল আউট, 5 5 ক্যান্সেল আউট। তো এখানে 10 পড়ে থাকলো, এখানে 20 পড়ে থাকলো। তো এখানে ভিএস ইকুয়ালস টু 200 ভোল্ট। তো 200 ভোল্ট ভিএস আমরা পেয়ে গেলাম। তো আরেকটা জিনিস মনে রাখো, যে ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সিটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তো 50 হার্জ হলে 50 হার্জই হবে, 50 হার্জে আউটপুট ফ্রিকোয়েন্সিও 50 হার্জ হবে। কিন্তু আমরা যে ভিএসটা পেয়েছি ওটা কিন্তু 200 ভোল্ট। তো 200 ভোল্ট কোন অপশানে আছে? দেখো 200 ভোল্ট 50 হার্জ, এটা এই অপশানে আছে, অপশান নাম্বার বি। তো আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু অপশান নাম্বার বি হয়ে যাবে। তো এখানে এক্সট্রোসি যদিও তোমাদের এবারে সিলেবাসে নেই, তবুও এটা খুব সহজেই হয়ে যাবে। দেখো একটু দেখে নাও। তো ই ইকুয়ালস টু কী হয়? ইলেকট্রনের যে এনার্জি, ই ইকুয়ালস টু কী হয়? ই ইন্টু ক্যাপিটাল
ভি, ই ইন্টু ক্যাপিটাল ভি, এখানে ভোল্টেজ ই ইন্টু ক্যাপিটাল ভি হয়। আবার আমরা আরেকটা ফর্মুলা জানি, ই ইকুয়ালস টু কী হয়, এইচ নিউ, বা এইচ নিউ এখানে যদি ম্যাক্সিমাম হয় তো সেই জন্য আমরা এখানে ম্যাক্স নিয়ে নিচ্ছি, তো সর্বোচ্চ কম্পাঙ্ক বলেছে তাই এই এইচ নিউ ম্যাক্স। তো এই দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারি, দেখো এই দুটোকে যদি ইকুয়াল করে দিই তাহলে এইচ নিউ ম্যাক্স ইকুয়ালস টু কী চলে আসবে, ই ইন্টু ক্যাপিটাল ভি। তো এখান থেকে নিউ ম্যাক্স ইকুয়ালস টু কী চলে আসবে, ই ইন্টু ভি বাই এইচ। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার। তো অপশান নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট আমরা জানি যে ল্যামডা ইকুয়ালস টু কী ছিল, এইচ বাই এমভি, এইচ বাই এমভি ডি ব্রগলি যে এই সমীকরণ ছিল, এটা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। তো আমাদের এমভি বের করতে হবে। তো এমভি বের করব কি করে, আমরা এখানে জানি যে পরম শূন্য উষ্ণতায় দিয়ে দিয়েছে, বোলজম্যান কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। তো এখান থেকে ই ইকুয়ালস টু কী হয়ে যাবে, 3/2 কেটি, 3/2 কেটি। আবার আমরা জানি কি হয়, তাপীয় ইলেকট্রনের ক্ষেত্রে ই ইকুয়ালস টু হয়, ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার হয়। তো এই দুটো সমীকরণকে আমরা ইকুয়াল করতে পারি। তো এখান থেকে কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু 3/2 কে ক্যাপিটাল টি। তো এখানে 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমাদের এমভি বের করতে হবে। তো এখানে আমরা আরেকটা এম দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু 3m কে ক্যাপিটাল টি। তো এখান থেকে এমভি ইকুয়ালস টু কী পাবো, রুট আন্ডার 3m কে টি। তো এমভি ইকুয়ালস টু আমরা কিন্তু পেয়ে গেছি। তো এমভি পেয়ে গেলে জাস্ট এটাতে বসিয়ে দেবো। তাহলে এমভির ভ্যালু আমরা জানি, তাহলে এখানে কি হয়ে যাবে, এইচ বাই রুট কত ছিল, 3m কে টি, 3m কে টি। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, এইচ বাই রুট 3m কে টি। তো এটা হচ্ছে অপশান সি, অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধে হয়নি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12। তো কোয়েশ্চেন নাম্বার 12-এ এখানে কি বলছে দেখো, এখানে বলছে এই ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ নেওয়া হয়েছে। আমরা অবতল দর্পণ কেমন জানি, দেখো অবতল দর্পণ এইরকম। তো এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ। তো এখানে একটা ফোকাস দৈর্ঘ্য আছে, তো এখানে হচ্ছে এফ। তো স্মল এফ, এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল এফ। তো এখানে সূর্যের প্রতিবিম্ব গঠিত হচ্ছে, দেখো সূর্যের প্রতিবিম্ব গঠিত হচ্ছে, থিটা কোণে আসছে। তো আমি এখানে একটা সূর্য এঁকে দেব, এই হচ্ছে, আর একটু বড় করে আঁকি, এই হচ্ছে সূর্য, সূর্যের ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি। তো এখান থেকে আলো আসছে, এসে কি পড়লো এখানে, এখানে পড়লো, অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এখানে ফোকাসে প্রতিবিম্ব গঠিত হবে, ফোকাসে কি হবে, প্রতিবিম্ব গঠিত হবে। কেন না, অসীম দূরত্ব থেকে, সূর্য মানে কি অনেক দূরত্বে আছে, তো অসীম দূরত্ব থেকে যখন কোনো আলোকরশ্মি আসে তো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, ফোকাসে গঠিত হয়। তো ফোকাসে গঠিত হলো, যার ব্যাসার্ধ আমরা স্মল ডি ধরছি। এইবার এই যে সূর্য থেকে আলো আসছে, এখানে ডিস্টেন্সটা কত, আমরা ইউ ধরে নিচ্ছি। তো ডিস্টেন্সটা আমরা এখানে কত ধরবো, যে সূর্য আছে ইউ ডিস্টেন্সে, তো ইউ ডিস্টেন্সে সূর্য আছে, আর এই যে ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা কি হয়ে যাবে, ভি হয়ে যাবে। তো ভি ইকুয়ালস টু এখানে কত হয়ে যাচ্ছে, এফ। তো ভি ইকুয়ালস টু কিন্তু এখানে এফ হয়ে যাচ্ছে। তো এখানে থিটা কিন্তু বলা আছে যে থিটা কিন্তু খুব ক্ষুদ্র, এখানে বলাই আছে, দেখো থিটা হচ্ছে খুব ক্ষুদ্র, থিটা রেডিয়ানে আছে, আর থিটা কিন্তু খুব ক্ষুদ্র হবে যেহেতু সূর্য থেকে আসছে। তো এখানে থিটা ক্ষুদ্র বলা নেই, কিন্তু যেহেতু সূর্য থেকে আসছে আলোকরশ্মি, থিটা তার জন্য অনেকটা ছোট হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখো থিটা আছে, এখানে ডি আছে, এখানে ইউ আছে।
তো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই না? এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো এখান থেকে আমি কি বলতে পারি, tan থিটা ইকুয়ালস টু ক্যাপিটাল ডি বাই ইউ, বা থিটা ইকুয়ালস টু কী হয়ে যাবে, ডি বাই ইউ হয়ে যাবে। বা এখান থেকে কি বলতে পারি, ইউ ইকুয়ালস টু ডি বাই থিটা, ইউ ইকুয়ালস টু ডি বাই থিটা। আবার একটু আগে আমি বলেছিলাম ভি ইকুয়ালস টু কী হচ্ছিল, এফ এর ইকুয়াল হচ্ছিল, ভিটা এফ এর ইকুয়াল হচ্ছিল। এবার আমরা কি জানি এম ইকুয়ালস টু কী হয়, এম ইকুয়ালস টু হয় ভি বাই ইউ, মড এম নিচ্ছি আমরা, মড ভ্যালু নিচ্ছি। তো এখান থেকে এম এর ভ্যালুটা কি আসছে দেখো, এফ ভি এর ভ্যালুটা যেহেতু এফ আর ইউ এর ভ্যালুটা হচ্ছে ডি বাই থিটা, তো তার জন্য এম এর ভ্যালুটা কি চলে এলো, এফ থিটা বাই ডি। তাহলে এম ইকুয়ালস টু আমাদের চলে এলো এফ থিটা বাই ডি। আবার এম এর ক্ষেত্রে আমরা জানি এমটাকে আমরা এরকমও বলতে পারি যে সূর্যের মানে এম ইকুয়ালস টু কী হয়, প্রতিবিম্বের ব্যাস বাই সূর্যের ব্যাস। মানে কি বলবো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো এটা তো লেখা যায়, তোমরা জানো সবাই। তো সেই জন্য এখানে কি লেখা যায়, যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তো স্মল ডি বাই ক্যাপিটাল ডি এম ইকুয়ালস টু পেয়েছি, আবার এম ইকুয়ালস টু আমরা কি পেয়েছি, এফ থিটা বাই ডি। তো এখান থেকে আমি লিখতে পারি স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়ালস টু এফ থিটা বাই ক্যাপিটাল ডি। তো ক্যাপিটাল ডি যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তো স্মল ডি ইকুয়ালস টু কী পেয়ে যাব, এফ থিটা। স্মল ডি ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেলাম, এফ থিটা। তো স্মল ডি হচ্ছে কার না, প্রতিবিম্বের ব্যাস, প্রতিবিম্বের ব্যাস হচ্ছে স্মল ডি। তো এখান থেকে আমরা অ্যান্সারটা কি পেয়ে গেলাম, প্রতিবিম্বের ব্যাস, দেখো সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত, তো এফ থিটা হয়ে যাবে অ্যান্সার। তো এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 13-এ কি বলছে, আলোর সমবর্তনে কোনটির পরিবর্তন হয় না। আমরা জানি আলোর সমবর্তন হোক, অপবর্তন হোক, প্রতিফলন প্রতিসরণ হোক, যাই হোক সবসময় একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে কম্পাঙ্ক। তো আলোর কম্পাঙ্ক কিন্তু কখনো চেঞ্জ হবে না। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কম্পাঙ্ক, কম্পাঙ্ক হবে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তো আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 14। দেখো টিভি সম্প্রচারে যে কম্পাঙ্ক ব্যবহৃত হয়, যদিও এটা তোমাদের এবারে সিলেবাসে নেই, এটা কমিউনিকেশনের কোয়েশ্চেন, সঞ্চার ব্যবস্থা। তো এখানে অ্যান্সারটা হবে 30-300 মেগাহার্জ। টিভি সিগন্যাল হয় 30-300 মেগাহার্জ। এটা তোমাদের সিলেবাসে নেই, তো ডিটেলসে আর আমি গেলাম না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যারা প্রথমবার এসেছো সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।